আচ্ছা, আমাদের এর পরের সেশন হচ্ছে সপ্তম এবং অষ্টম সেশন। তো এখানে সিম্পল কিছু কথাবার্তা দেওয়া আছে। তার আগে একটা কথা বলিনি যে আমি কিন্তু এখানে কিন্তু খুব বেশি কিছু পড়াচ্ছি না। এই যে অনুশীলন বই, এখানে কিন্তু খুব বেশি কিছু বলতে গেলে কিছুই পড়াচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি যে অনুসন্ধানী পাঠ বইয়ের কোন জায়গায় এটা আছে এবং কোন জায়গায় এটা আমি পড়াইছি বা অন্য কোন জায়গায় তোমরা এটা খুঁজে পাবো, এইটাই জাস্ট বলে দিচ্ছি। তোমরা অনেকে ভাবতে পারো যে ক্লাস নিচ্ছেন এত সময় ধরে, এই ক্লাসটা কিন্তু খুব বেশি না, ক্লাসগুলো কিন্তু খুব ছোটো ছোটো হচ্ছে, কারণ এখানে পড়ানোর মতো আসলে কিছুই নেই, যেগুলো সবগুলো হচ্ছে অনুসন্ধানী পাঠ ওই বইটায়। তো অনুশীলন বইতে জাস্ট তোমরা হচ্ছে প্র্যাকটিক্যালি কীভাবে অ্যাপ্লাই করবো ওই জিনিসগুলো সেগুলোই দেওয়া আছে। সেই জন্য আমি জাস্ট দেখাই দিচ্ছি কোন জায়গায় খুঁজে পাবা, এটাই। দেখুন প্রথমে কি আছে যে তোমরা আগে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল সম্পর্কে জেনেছো। তোমাদের কাজ হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের নীতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করা এবং যথারীতি দলে বসে অনুসন্ধানী পাঠ বই থেকে এগুলো পড়ে নেওয়া। দলে বসে পড়ে নেওয়া, একা একা পড়ে নেওয়া, যেরকম স্যাররা বলবো এরকম পড়ে নেওয়া। অবভিয়াসলি আগে নিজে বাসায় পড়ে নেওয়া, ক্লাস দেখে পড়ে নাও বা নিজে নিজে পড়ে নাও বা অন্য কারো টিউটারের সহায়তা পড়ে নাও, অবশ্যই পড়ে নিতে হবে। এরপরে কাজ আছে মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস বের করা। ইলেকট্রন বিন্যাস কীভাবে বের করতে হয় আমি ডিটেলসে ভালোভাবে দেখাইছি, তোমরা চাইলে ওইটা দেখে নিতে পারো বা অন্য কারোতে দেখে নিতে পারো। তো এরপর কাজ দিচ্ছে একটা যে 5 জন সদস্যের হয়ে 5টি মৌল নিয়ে কাজ করবে এবং প্রত্যেক সদস্য একটি করে ইলেকট্রন বিন্যাস বের করবে। কোনো 5টি মৌলের ইলেকট্রন বিন্যাস বের করতে হবে তার শিক্ষক তোমাদের নির্দিষ্ট করে দেবেন, স্যার তোমাদের বলে দেবেন যে কোন 5টা মৌলের ইলেকট্রন বিন্যাস বের করতে হবে। তো ইলেকট্রন বিন্যাস সবগুলো একেবারে তোমরা যতটা সম্ভব কঠিন তো এগুলো তোমরা হচ্ছে প্র্যাকটিস করে নেবে, তাহলে এগুলো কোনো তোমাদের কাছে ডাল ভাত মনে হবে। তারপরে ইলেকট্রন বিন্যাস বের করা শেষ, কোন শক্তি স্তরে কোন উপস্তরে ইলেকট্রন বিন্যাস কীভাবে বিন্যস্ত থাকবে এগুলো দেখাইতে পারবা, অবভিয়াসলি দেখাইতে পারবো এটা পড়া থাকলে। তারপর হচ্ছে প্রত্যেক মৌলের ইলেকট্রন বিন্যাস নিজেরা যাচাই করে দেখো ঠিক হয়েছে কিনা, প্রয়োজন ইলেকট্রন বিন্যাস নীতি আরেকবার দেখে নাও। এরপর বলছে আলোচনা শেষ হয়ে গেলে দরের কাজের সাথে তোমাদের কাজ মিলিয়ে দেখো, মানে অন্য সদস্যদের কাজের সাথে তোমাদের কাজ মিলিয়ে দেখো। কোনো নির্দিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে বিভিন্নতা দেখা গেলে তা যাচাই করো। তো আমি ইলেকট্রন বিন্যাস পড়ার সময় দেখাইছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, ইলেকট্রন বিন্যাসের কিছু কিছু মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখা যায় এবং ব্যতিক্রমগুলো কেন দেখা যায় সেটাও দেখাইছিলাম। তো ওইগুলো এখানে যদি স্যাররা এক্সপ্লেন করতে বলে বা তোমাদের পরীক্ষা এক্সপ্লেন করতে বলে এক্সপ্লেন করে দেবা। এরপর হচ্ছে নবম এবং দশম সেশন। এখানে কি আছে, এখানে কি লেখা আছে আমরা পড়ি যে কোনো পদার্থের গঠনের একক হচ্ছে পরমাণু, আর সেই পরমাণুতে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন কীভাবে বিন্যস্ত থাকে সেটা আমরা ইতিমধ্যে জেনেছি। এখন ভেবে দেখো আমরা যখন কোনো বস্তুর ভর বলি তার অর্থ কী দাঁড়ায়। আমরা ধরে নিতে পারি বস্তুর প্রত্যেকটি পরমাণুর একটা নির্দিষ্ট ভর আছে। এখন এই ভরটি কি পরমাণুর ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের ভরের সমষ্টি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে আণবিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে ধারণা নিতে হবে। একটা অংশ ভালোভাবে পড়ে নেওয়ার পর যে নিচের কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলোর উত্তর দিতে বলছে যে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর এই দুইটার পার্থক্য কী। তো এটা একটু ছোটো করে বলে, পারমাণবিক ভর হচ্ছে মৌলের ইলেকট্রন প্রোটন নিউট্রনের যে ভর সেটাকে পারমাণবিক ভর বলা হয়ে থাকে। ধরো একটা মৌলের ভিতর 5টা প্রোটন আছে কেন্দ্রে এবং 5টা তার মানে 5টা নিউট্রন থাকবে। তো 5টা প্রোটন 5টা নিউট্রন এবং 5টা ইলেকট্রন চারপাশে ঘুরতে থাকবে। তো এই যে এই যে পরমাণুর ভিতরে যে মৌলিক কণিকাগুলো, এই কণিকাগুলোর যে ভর, এই ভরের সমষ্টি হচ্ছে মৌলের পারমাণবিক ভর। আর আপেক্ষিক পারমাণবিক ভর কি, এই যে মৌলের পারমাণবিক ভর বা প্রকৃত ভর, একে যদি কার্বন 12 আইসোটোপের ভর দিয়ে ভাগ করি তখন সেটাকে বলা হয় থাকে মৌলের প্রকৃত ভর। তো এটা সূত্রটা কি, আমি সূত্রটা লিখে দিই। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সংক্ষেপে লিখলাম ইজিক্যাল টু মৌলের প্রকৃত ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তো কার্বন 12 আইসোটোপের, এখানে দেখা না গেলে তোমরা হচ্ছে আমি বলছি এখান থেকে নোট করে নাও, আইসোটোপের ভরের 1/12 অংশ বা কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 ভাগ। তো এই ব্যাপারটা কীরকম, ধরো যে কোনো একটা পরমাণুর কথা চিন্তা করো, যে কোনো একটা পরমাণুর ভর ধরো 1.5 × 10⁻⁻19 গ্রাম। এটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর বা প্রকৃত ভর, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে যে ভর সেটা। এখন এটা থেকে আমরা যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই সেক্ষেত্রে কী করতে হবে, এই যে পরমাণু, এই পরমাণুটাকে মানে এই যে ভরটাকে যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ দিয়ে ভাগ করতে হবে। তো কত দিয়ে ভাগ করতে হবে, এটা 1.66 ×
-24 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। তো মৌলের প্রকৃত ভর যেটা, এটার একক আছে, এটার একক থাকতে পারে যে এককই প্রকাশ করো, গ্রামে প্রকাশ করতে পারো বা এমএতে প্রকাশ করতে পারো, বাট এইটার আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই, কারণ এটা একটা তুলনা, এটা তুলনা করা হয়েছে বা এটা একটা অনুপাতের জন্য এটার কোনো একক নেই। তো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কি? মৌলের প্রকৃত ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, সেটা হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। তো এই যে মৌলের প্রকৃত ভর, এটা যদি গ্রামে দেওয়া থাকে তখন হচ্ছে 1.66 × 10⁻24 দিয়ে ভাগ করবা। আর এই যে মৌলের প্রকৃত ভর, এটা যদি কেজিতে দেওয়া থাকে, ধরো যে কোনো একটা অ্যামাউন্ট দেওয়া থাকলো, ধরো 2 কেজি, লেটস সে 2 কেজি তো অবভিয়াসলি দেওয়া থাকবে না, 2 কেজি দেওয়া থাকলো, তখন ওইটার আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে বের করবা? ওইটাও সেম 1.66 × 10⁻, এখানে 10⁻24 ছিল, এখানে হবে 10⁻27 যদি কেজিতে দেওয়া থাকে, তাহলে এইভাবে হিসাব করতে হবে। আশা করি পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের ব্যাপারটা তোমরা বুঝছো। এরপরে নেক্সট কি আছে আমরা দেখি, নেক্সট পেজ কোথায়, নেক্সট পেজে এরপর একটা কোশ্চেন দেওয়া আছে যে প্রকৃতিতে কপারের দুইটি আইসোটোপ হচ্ছে কপার 63 আর এবং হচ্ছে কপার 65 এবং তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। তুমি কি হচ্ছে এই দুইটার প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবো কিনা, এটা বের করতে বলছে। তো আমরা ট্রাই করি, চলো বের করা যায় কিনা। আমরা যখন অনুসন্ধানী পাঠ বই পড়ছিলাম তখন কি পড়ছিলাম যে কোনো দুইটা আইসোটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ বা যেই পরিমাণ শতকরা হারে যেই পরিমাণ পাওয়া যায় সেটা এবং তার পারমাণবিক ভর দেওয়া থাকলে আমরা ওই মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে বের করতে হয় সেটা পড়ছিলাম। ধরো লেটস সে কপার, এই যে আমি অ্যাকচুয়াল উদাহরণটাই দেখাচ্ছি, এখানে ছিল যে ক্লোরিনেরটা দেওয়া ছিল, যে ক্লোরিনের ক্ষেত্রে কী দেওয়া ছিল যে প্রকৃতিতে ক্লোরিনের প্রাপ্ত, যে ক্লোরিন 35 এটার প্রাপ্ত শতকরা পরিমাণ 75.77% এবং এর পারমাণবিক ভর দেওয়া ছিল 30.968 এবং ক্লোরিন 37 যেটা, এটার হচ্ছে প্রাপ্ত পরিমাণ 24.23% এবং তার পারমাণবিক ভর দেওয়া ছিল 36.956। তো এটার হচ্ছে গড় পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে বের করছি? এই যে শতকরা পরিমাণ ইন্টু পারমাণবিক ভর, এটা গুণ করছি, তারপর এই যে এইটা শতকরা পরিমাণ তার পারমাণবিক ভর গুণ করছি ডিভাইডেড বাই 100। এখন যদি এখানে দুইটা আইসোটোপ ছিল এই জন্য দুইটা করছি, তিনটা আইসোটোপ থাকলে তিনটা, চারটা আইসোটোপ থাকলে চারটা। তো এখন ওই মানে এইখানে দেওয়া ছিল কি যে শতকরা পরিমাণ দেওয়া ছিল এবং পারমাণবিক ভর দেওয়া ছিল, ওইটা থেকে আমরা পারমাণবিক ভর বের করছি এবং ওই কোশ্চেনটা আমাদের কি বলছে? রিভার্স করতে বলছে। এইটা দেওয়া আছে, দেখো এইটা দেওয়া আছে যে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, এখন আমাদের বের করতে বলছে যে এই যে প্রকৃতিতে শতকরা পরিমাণ, এইটা আমরা বের করতে পারবো কিনা। তো চলো ট্রাই করি বের করা যায় কিনা দেখি। তো আমরা ধরে নিই যে কপার 63 এটা হচ্ছে প্রকৃতিতে শতকরা পরিমাণ হচ্ছে X%, তাহলে কপার 65 যেটা, এটার প্রকৃতিতে শতকরা পরিমাণ কত হবে? 100 - X%। এখন ওই সূত্র অনুযায়ী আপেক্ষিক পারমাণবিক ভর এখানে কত দেওয়া আছে? 63.5। অ্যান্সারটাই তো পেয়েছি, 63.5 = X × 63 প্লাস 100 - X × 65 ডিভাইডেড বাই 100। তো এখন যদি আমরা এই ইকুয়েশনটাকে সলভ করি তাহলে কি পাবো? ইকুয়েশনটা বাসায় সলভ করে নেবা, আমি জাস্ট অ্যান্সারটা লিখছি। সেক্ষেত্রে আমরা এক্সের ভ্যালু কত পাবো? এক্সের ভ্যালু পাবো হচ্ছে 75%। এক্সের ভ্যালু হচ্ছে 75%। তাহলে এই যে কপার 63টা পাইলাম, এটা হচ্ছে প্রকৃতিতে 75% পাওয়া যায়, তাহলে কপার 65টা কত পার্সেন্ট পাওয়া যাবে? 100 - 75, তো এটা হচ্ছে 25% প্রকৃতিতে পাওয়া যাবে। তো আশা করি এতটুকু বুঝছো। এরপরে কি আছে যে তিনটে আইসোটোপ রয়েছে এমন একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর তুমি যদি জানো তাহলে তুমি কি তাদের প্রকৃতিতে শতকরা পরিমাণ বের করতে পারবো কিনা এইটা জানতে চাইছে। সো এইটা আমরা ট্রাই করি, চলো আমরা আসলে বের করতে পারবো কিনা। তো প্রকৃতিতে তিনটা আইসোটোপ আছে, এরকম একটা মৌল হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনের আইসোটোপ তিনটা হচ্ছে এই যে এই তিনটা 178 ও অক্সিজেন 188। এখন আমরা ধরে নিই যে এই আইসোটোপটা প্রকৃতিতে শতকরা পরিমাণ হিসাবে আছে X%, এই আইসোটোপটা আছে Y% আছে এবং এই আইসোটোপটা আছে 100 - X + Y, মানে তিনটা মিলিয়ে তো 100 হবে তাই না, 100% হবে। সো সেটা ধরো এইটা এবং এইটা, এটা কত হবে? 100 - X + Y%। এই যে এখন হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, ধরো লেটসে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর একটা ভ্যালু দেওয়া আছে, লেটসে দেওয়া আছে 15.99 দেওয়া আছে, এই যে আপেক্ষিক পারমাণবিক ভর। এখন সূত্র অনুযায়ী আমাদের কী করতে হবে? সূত্র অনুযায়ী আমাদেরকে আমরা যদি সূত্র বসাই তাহলে প্রথম কী করতে হবে? প্রকৃতিতে শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ হচ্ছে কত? X
ইন্টু 16, এই যে এক্স ইন্টু 16 প্লাস ওয়াই ইন্টু 17, ওয়াই ইন্টু 7, এটা আমি নিচে লিখি, প্লাস 18 ইন্টু 100 মাইনাস এক্স প্লাস ওয়াই। তো এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আমার হাতে লেখা মারাত্মক খারাপ আমি জানি, সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো ডিভাইডেড বাই 100। এখন দেখো এখানে একটা ইকুয়েশন বের হয়েছে, ইকুয়েশনটা কি আছে, এক্স ওয়াই দুইটা আননোন আছে, তো একটা ইকুয়েশন কিন্তু আননোন হচ্ছে দুইটা, এক্ষেত্রে এটা কি কখনো বের করা যাবে? ম্যাথের নিয়ম অনুযায়ী সাধারণভাবে এটা বের করা যাবে না। তো তার মানে হচ্ছে এই যে 3টা আইসোটোপ রয়েছে, এরকম একটা মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি দেওয়া থাকে তাহলে প্রকৃতিতে শতকরা পরিমাণ এটা বের করা যাবে না, অন্তত একটার যে আপেক্ষিক মানে গড় শতকরা কত পার্সেন্ট পাওয়া যায় এইটা আমাদের দেওয়া থাকতে হবে, তাহলে আমরা এটা বের করতে পারবো। আশা করি এতটুকু বুঝছো। এরপরে নেক্সটে কী আছে আমরা দেখি, চলো নেক্সটে কী আছে। নেক্সট হচ্ছে একাদশ এবং দ্বাদশ সেশন। একাদশ দ্বাদশ সেশনে কী আছে, যে আগের সেশনের ধারাবাহিকতা বিভিন্ন মৌলের পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে আলোচনা করো, একইভাবে আপেক্ষিক আণবিক ভর কীভাবে বের করতে হয় তা নিয়ে একটা আলোচনা করো এবং অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ানো শিক্ষকের সহায়তায় বিষয়গুলো বুঝতে চেষ্টা করো। তো আপেক্ষিক পারমাণবিক ভর আর এবং আপেক্ষিক আণবিক ভর, তো একটা পরমাণু তো পরমাণু হিসেবে থাকে না, একটা অণু হিসেবে থাকে। যেমন অক্সিজেন অণু, অক্সিজেন হচ্ছে দ্বিপরমাণু গ্যাস, তো অক্সিজেন O2 আকারে থাকে। তারপর ধরো কার্বন ডাইঅক্সাইড অণুটা CO2, যে কোনো যখন যৌগ গঠন করে সেক্ষেত্রে এরকম থাকে। তো অক্সিজেনের পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর ধরো লেটস সে 16, হ্যাঁ 16ই অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16। এখন আপেক্ষিক আণবিক ভর কত হবে, O2 এর ক্ষেত্রে আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 32, ম্যাথ করার সময় এরকম করে নিতে হবে। তারপর ধরো এই যে কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর কত, কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 12, অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে 16। তো এই যে কার্বন ডাইঅক্সাইড অণুটার এটার আপেক্ষিক আণবিক ভর কত, কার্বন কয়টা আছে, কার্বন আছে একটা, তার মানে 12, একবার যোগ হবে। আর হচ্ছে অক্সিজেন কয়বার আছে, 2বার আছে, তার মানে 16 ইন্টু 2 32, 32। তো এটার অ্যান্সার কত হয়, এটার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক আণবিক ভর। তো আণবিক ভর অন্য যে কোনো যৌগের ক্ষেত্রে বা যে কোনো অণুর ক্ষেত্রে এরকম করে বের করতে হবে। আশা করি এতটুকু বুঝছো। এরপরে কি আছে, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ এবং 16 সেশন। মানে ত্রয়োদশ কত, 13, 14, 15, 16, 16 নম্বর সেশন। আচ্ছা, অনুপরমাণু বিস্তারিত আলোচনায় এই শিক্ষণ অভিজ্ঞতার মূল উদ্দেশ্য নিশ্চয়ই ভুলে যাওনি। বায়ু দূষণ নিয়ে আমাদের আসল কাজ ছিল। এখন বায়ু দূষণকারী পদার্থ কী কী, কোন কোন নির্দিষ্ট পদার্থ নির্দিষ্ট আচরণ করে তা মূলত নির্ভর করে পদার্থের গঠনের উপর। তো বায়ু দূষণকারী যে পদার্থগুলো ওগুলো তো হচ্ছে অনুপরমাণু দিয়ে গঠিত, তাই না? তো এটা নির্ভর করে এর গঠন, অনুপরমাণুর গঠনের উপর নির্ভর করে। এই পদার্থসমূহ কোনো না কোনো এক বা একাধিক মৌলের সমন্বয়ে গঠিত। তো এই যে আশেপাশে প্রকৃতিতে যে যৌগগুলো আছে ওগুলো তো কয়েকটা মৌলের সমন্বয়ে গঠিত। একটু আগে যেটা দেখলাম, একটা দূষণকারী পদার্থ কি, কার্বন ডাইঅক্সাইড বা CO2, এটাও তো একটা কার্বন মৌল এবং অক্সিজেন মৌল এর সমন্বয়ে এই যে কার্বন ডাইঅক্সাইড যৌগটা গঠিত। তো সত্যি বলতে মৌলের ধর্ম এবং কোন মৌলের সাথে কোন মৌলের ধর্ম মিলে নতুন পদার্থ সৃষ্টি করে তা পুরোপুরি নির্ভর করে পারমাণবিক গঠনের উপর। আর এই গঠন এবং ধর্ম অনুযায়ী পর্যন্ত প্রাপ্ত সকল মৌলকে একটি সারণীতে স্থান দেওয়া হয়েছে, তার নাম পর্যায় সারণী অধ্যায় আমরা পড়ে আসছি। তো এরপর কি লেখা আছে, যে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে পর্যায় সারণীর ধারণা, পটভূমি, উদ্দেশ্য, তাৎপর্য, ব্যবহার ইত্যাদিগুলো পরে আলোচনা করো। আগে বলা হয়েছে মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপরই মূলত এর ধর্ম নির্ভর করে। কাজেই মৌলের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস জানলে পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় সম্ভব। আবার অনুসন্ধানী পাঠ বই থেকে পর্যায় সারণীর বৈশিষ্ট্য এবং পর্যায় সারণীতে মৌলের অবস্থান কীভাবে নির্ণয় করতে হয় সেই নিয়মগুলো দেখে দাও। তারপর হচ্ছে দলের অন্য সদস্যদের সাথে আলোচনা করো এবং কোনো মৌলের পারমাণবিক সংখ্যা জানা থাকলে তোমরা কি পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করতে পারবে। অবশ্যই কোনো মৌলের পারমাণবিক সংখ্যা জানা থাকলে আমরা এর অবস্থান নির্ণয় করতে পারবো। তো নিচের মৌলগুলোর অবস্থান আমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। তো আমরা চলে যে কোনো একটা প্র্যাকটিস করি, তারপর হচ্ছে বাকিগুলো তোমরা করে নাও। লেটস সে আমরা হচ্ছে পটাশিয়ামের কথা চিন্তা করি। পটাশিয়াম কি, পটাশিয়াম হচ্ছে 19, এর ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি তো 1s2 2s2 2p6 3s2 3p6, দেখি কয়টা হয়েছে, 6, তারপর হচ্ছে 6 আর 4 10, 12 আর 6 কত, 18, একটা বাকি আছে, এটা যাবে 4s1। এই যে এইটা হচ্ছে কে বা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন এর অবস্থানটা কীভাবে নির্ণয় করতে পারবো, সর্বোচ্চ যে শক্তি স্তরে প্রবেশ করছে, সর্বোচ্চ কোন শক্তি স্তরে প্রবেশ করছে, 4 বা 4 নম্বর শক্তি স্তরে প্রবেশ করছে, তার মানে এর পর্যায় সংখ্যা হচ্ছে 4। এই যে পটাশিয়াম কে 4 নম্বর পর্যায়ে অবস্থিত। এবং এর এই যে মৌলটারে সর্বশেষ শক্তি স্তরে কোন শক্তি স্তরে প্রবেশ করছে, s অরবিটালে প্রবেশ করছে এবং এর আগে 3d নাই বা d নাই, সো d অরবিটাল নাই, শুধুমাত্র s আছে। তার মানে এটা হচ্ছে s এর যে ইলেকট্রন আছে এই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওর গ্রুপ সংখ্যা। সো এই
প্রথম 1 নম্বর গ্রুপে অবস্থিত। তো এই যে কে বা পটাশিয়াম এটা হচ্ছে 4 নম্বর পর্যায় এবং 1 নম্বর গ্রুপে অবস্থিত। এরকম করে বাকি সবগুলো আমরা বের করতে পারবো, আমরা দেখছি। তো পর্যায় সারণীতে প্রত্যেকটি পর্যায়ের মৌলসমূহের ধর্মের এক ধরনের ধারাবাহিকতা আছে। অনুসন্ধানী পাঠ বই থেকে বাম থেকে ডানে, উপর থেকে নিচে বিভিন্ন পর্যায়ভিত্তিক ধর্মের হ্রাস বৃদ্ধি কীভাবে ঘটে এগুলো তো পড়ছি, আমরা পরে আসছি পর্যায় সারণী অধ্যায়ে, এগুলো আর আমাদের এখানে দরকার নেই। তো এরপরে কী আছে আমরা দেখি, নতুন কিছু থাকলেও এটা আমরা দেখাচ্ছি, এছাড়া আর কিছু দেখাচ্ছি না। তো এই যে আকার কীভাবে নির্ণয় করতে হয়, কোনটার আকার বড় কোনটার আকার ছোটো, এগুলো আমরা পড়ছি, এগুলো আমাদের দরকার নেই। তো এরপর কি বলছে যে পর্যায় সারণীর বিভিন্ন মৌল কীভাবে নিজেদের সাথে যুক্ত হয়, যৌগ গঠন করে, সেইটা আলোচনার আগে মৌলের আরও একটা বৈশিষ্ট্য জানা প্রয়োজন, সেটা হলো যোজনী বা যোজ্যতা। যোজনী বা যোজ্যতা, তার পর্যায় সারণী রাসায়নিক, এটা হচ্ছে রাসায়নিক বন্ধন অধ্যায়ের পর। তো রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে এটা পড়ে নেবা। তারপর হচ্ছে পর্যায় সারণী নিয়ে একটা খেলা করতে বলছে, ধরো এটা ফালতু জিনিস, এটা দরকার নেই, কোশ্চেন করতে বলছে। এরপর কি আছে, লাস্টের আগেটা অনুসন্ধানী পাঠ বই থেকে যৌগমূলক যৌগের রাসায়নিক সংকেত, নিষ্ক্রিয় গ্যাস, স্থিতিশীলতা, অষ্টকের নিয়ম ইত্যাদি সম্পর্কে পরে আলোচনা করো। এই সিম্পল কথাবার্তা আগের মতোই। তারপর সর্বশেষ যেটা, এটা আমরা দেখি যখন বিংশতম সেশন। অষ্টম শ্রেণীতে তোমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জেনেছো। আমি মোর দ্যান 100% শিওর তোমরা অষ্টম শ্রেণীতে অনেকই খুব একটা বেশি কিছু পড়ো নাই। এখন একটা পদার্থ আরেকটি পদার্থের সাথে কেন যুক্ত হয়, কোন মৌলের সাথে কোন মৌলে মিলে যৌগ গঠন করে, তা কিসের উপর নির্ভর করে, এগুলো বুঝতে অনুসন্ধানের উপর বই থেকে বিভিন্ন রাসায়নিক বন্ধন অংশটি পড়ে নাও। আয়নিক এবং সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। তো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, একটা মৌল আর একটা মৌলের সাথে কীভাবে যুক্ত হয়, যে কার্বন ডাইঅক্সাইড দেখাইলাম, এই যে কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন কীভাবে অক্সিজেনের সাথে যুক্ত হলো, তারপর পানি H2O, এই যে অক্সিজেন কীভাবে হাইড্রোজেনের সাথে যুক্ত হলো, এগুলো হচ্ছে এই যে বন্ধন, রাসায়নিক বন্ধনের মাধ্যমে, এগুলোর মাধ্যমে আমরা পড়বো। তো এখন বলছে যে বায়ু দূষণকারী যে পদার্থগুলো, এই পদার্থগুলো কীভাবে গঠিত হয়েছে তার ব্যাপারে ছকটা পূরণ করতে বলছে। তো প্রথম যে পদার্থটা সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। কার্বনের সাথে অক্সিজেন, একটা অক্সিজেন যুক্ত আছে, যেন সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। তার মানে এটা কোন মৌলের সমন্বয়ে গঠিত, কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। এবং কোন ধরনের রাসায়নিক বন্ধন, এটা হচ্ছে সমযোজী রাসায়নিক বন্ধন। তারপর হচ্ছে ওজন হচ্ছে 3টা অক্সিজেন, এই যে ওজন হচ্ছে 3টা অক্সিজেন পরমাণু একসাথে যুক্ত হয়ে ওজন অনুগঠন করে। তা এটা হচ্ছে কোন মৌলের সমন্বয়ে গঠিত, শুধুমাত্র অক্সিজেনের সমন্বয়ে গঠিত। কোন ধরনের রাসায়নিক বন্ধন, এটা হচ্ছে সমযোজী বন্ধন। তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের সাথে 2টা অক্সিজেনের জন্য হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। অক্সিজেন যুক্ত হলে ডাইঅক্সাইড বলা হয় থাকে। যে কার্বন মনোঅক্সাইড মানে হচ্ছে সিঙ্গেল, একটা অক্সাইড যুক্ত হয়েছে যেন কার্বন মনোঅক্সাইড। আর এখানেও 2টা অক্সিজেন যুক্ত হয়েছে যেন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড, মানে 2টা অক্সিজেন যুক্ত হয়েছে। তো নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে নাইট্রোজেন এবং অক্সিজেন, এক্ষেত্রে এটা হচ্ছে সমযোজী বন্ধন। তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সালফারের সাথে 2টা অক্সিজেন যুক্ত হয়েছে যেন হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে সমযোজী বন্ধন। তো এই হচ্ছে 19 এবং 20তম পাঠের পড়া। এরপরে নেক্সট কি আছে দেখি, চলো, শেষ তো প্রায় মেবি। তারপর হচ্ছে এই যে বন্ধনগুলো সম্পর্কে হচ্ছে ধাতু নিষ্কাশন, আকরিক নিষ্কাশন, এগুলো হচ্ছে আমি ওই অধ্যায়টা এই যে নেক্সট 2-1 দিনের ভিতরে শুরু করবো, তখন পড়াই দেবো, এখানে পড়া না। তারপর হচ্ছে দলগতভাবে তথ্য সংগ্রহের কাজ ছিল আমাদের, অগ্রগতি কেমন এটা বলছে। তারপর হচ্ছে কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করছে, একেবারে প্রথম থেকে, এই ক্লাসের প্রথম দিকে দেখাইছি। তো যেসব দূষণকারী পদার্থ সম্পর্কে জেনে সেগুলো কোথায় তৈরি হয়, কী ধরনের রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদ হিসেবে তৈরি হয়, কী ধরনের প্রযুক্তি এবং কৌশল কাজে লাগে ক্ষতিকর পদার্থ নিঃসরণ করা সম্ভব, এগুলো হচ্ছে তোমরা লিখতে পারো। এগুলা সিম্পল ব্যাপার স্যাপার, এতটাও সিম্পল না, জাস্ট তোমরা হচ্ছে এগুলো বের করতে বলছে, এখানে তোমাদের নিজেদের কিছু করতে বলে নাই। তারপর হচ্ছে সর্বশেষ যেটা, যে তোমাদের কী কী পরিকল্পনা, স্থানীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আমন্ত্রণ জানাইতে পারছে, এগুলো স্কুলের কাজ। তারপরে একটা জিনিস বলছে যে ক্লিন এনার্জি কোনগুলা, যেগুলো উইন্ড মিল, যেটা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে। তারপর হচ্ছে সৌরশক্তি বা সোলার এনার্জি যেটা আমরা ইউজ করি, এইটাও একটা ক্লিন এনার্জি। এখানে হচ্ছে পরিবেশ দূষণ একেবারে মিনিমাম হয়, বা হয় না বলেই ধরে না হয়, বাট হয়, কিছুটা হয়, বাট স্বাভাবিকভাবে ধরে না হয় না। তো এগুলো হচ্ছে ক্লিন এনার্জির উৎস। এই সেশনে তারপর সর্বশেষ যে সেশন, এই সেশনে তোমাদের দলের পরিকল্পনা গুছিয়ে উপস্থাপন করতে বলছে, যে পরিবেশ দূষণ কমানোর জন্য বা বায়ু দূষণ কমানোর জন্য কী কী ধরনের জিনিসপত্র নেওয়া যেতে পারে বা কী কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, এগুলোর ব্যাপারে বলছে। তো হচ্ছে আমন্ত্রিত ব্যক্তিরা তাদের মতামত দেবেন। তারপর হচ্ছে এখানে চলে যাচ্ছে কেন, এই যে পরিকল্পনা উপস্থাপন করতে বলছে, তারপর পরিস্থিতির উন্নয়নে কীভাবে কাজে আসবে তা ব্যাখ্যা করতে বলছে। তারপর হচ্ছে আমন্ত্রিত ব্যক্তিরা তাদের, এগুলো তোমাদের স্কুলের ব্যাপার, এগুলো হচ্ছে আর থেকে মানে আর আমি না বলি। সর্বশেষ যেটা আছে, যেটা ভাবনার খরচ, বাতাস থেকে কীভাবে উইন্ড মিলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তোমরা বিভিন্ন মুভিতে বা বিভিন্ন মানে গানের দেখা যায় খুব বড় বড়
আগে দেখতাম, আমি আগে গান শুনতাম তখন দেখতাম, এখন আমি গান শুনি না। যাই হোক, তো ওইখানে দেখা যায় না যে খুব সুন্দর পরিবেশ বাইরের দেশে, ওইখানে হচ্ছে কিছু পাখা হচ্ছে ঘুরতেছে, বড় বড় বিশাল বিশাল পাখা ঘুরতেছে। তো ওইগুলো হচ্ছে উইন্ড মিল। যারা জানো অনেকে, ম্যাক্সিমাম জানো, যারা জানো না তাদের জন্য বলছি। তো এর মাধ্যমে ওই যে পাখাটা বাতাসের মাধ্যমে ঘোরে এবং ওখানে একটা মোটর থাকে, ওইটার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো এইটা বলছে যে বাতাস থেকে কিন্তু উইন্ডমিলের মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। এভাবে বাতাস থেকে শক্তি উৎপাদন করলে বায়ু দূষণ বাড়বে না কমবে? অবশ্যই বায়ু দূষণ কমবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন করি কয়লা পুড়িয়ে, তারপর হচ্ছে কোনোভাবে ইঞ্জিনের মাধ্যমে, জেনারেটার ক্ষেত্রে ইঞ্জিনের মাধ্যমে, ডিজেল ইঞ্জিনের মাধ্যমে, তারপর হচ্ছে অন্য যে বিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোয় তো কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করে, সেক্ষেত্রে যে কালো ধোঁয়া বাতাসে মেশে, তার মানে বায়ু দূষণ এটা বাড়ে। তো ওইটার বদলে আমরা যদি উইন্ড মিলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করি, বাতাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করি, বা যে কোনো ক্লিন এনার্জির কথা একটু যেটা বলছি, ক্লিন এনার্জির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করি, সেক্ষেত্রে এটা হচ্ছে অনেক কমবে, পরিবেশ দূষণ বা বায়ু দূষণ ওভারঅল দুইটাই অনেক কমবে। তো এই হচ্ছে এই অধ্যায়টা, 2 নম্বর অধ্যায়টা, বায়ু দূষণ অধ্যায়টা। এই অধ্যায় আসলে আমি খুব কিছুই পড়াইনি। অনুশীলন বই যে বইটা, এটা আসলে খুব বেশি আমি কখনোই পড়াই না, কারণ অনুসন্ধানী পাঠ বইতে আমি সব কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। এখানে অতিরিক্ত যদি কিছু থেকে থাকে তখন এগুলো বলার চেষ্টা করি। তো আশা করি যতটুকু বুঝাইছি অতটুকু ভালোভাবে বুঝছো। এই হচ্ছে আজকের ক্লাস। আর কিছু বলবো না, আর কিছু বলবো না, এখন মুড নেই। আমি এই যে এখন কোরবানির ঈদের বন্ধ চলতেছে আমার, তো এই যে কোরবানির দিন থেকে, কোরবানির আগের দিন থেকে আমি একা বাসায় বসে বসেই একবারে কন্টিনিউসলি খাটতেছি। এই কয়দিনের জন্য আমার পিসি 1 মিনিটের জন্য অফ হয় নাই, টানা কন্টিনিউস চলতেছে। এখন রাত 2:30 বাজে, তো এখন হচ্ছে ক্লাস করতেছি, তার মধ্যে অনেক অসুবিধা। আমার রুমে এসি নেই, ঘামতেছি গরমে, বাইরে একটু পরপর কুকুর শব্দ করতেছে, এই জন্য ক্লাস থামায় বসে থাকতে হচ্ছে কতক্ষণ। তারপর আমি একেবারে মানে ফিজিক্যালি পুরো একেবারে টায়ার্ড হয়ে গেছি, আমি বডিতে আর নিতে পারতেছে না, তার ভিতরও পড়াচ্ছি আমি। এখন এটা আমি তোমাদেরকে বলতেছি না যে আমি তোমাদের জন্য অনেক কিছু করে উল্টাই ফেলাইতেছি, এটা না, আমার প্যাশন, এই জন্য আমার ভালো লাগে, এই জন্যই করি। আমার ভালো না লাগলে তো অবশ্যই করতাম না, তাই না? আমার ভালো লাগে এই জন্যই করি। জাস্ট তোমাদের কাছে শেয়ার করলাম যে প্যাশন আসলে কী করতে পারে মানুষকে। আমি কিন্তু খুব একটা পরিশ্রম করার মানুষ না, আমি খুবই অলস মানুষ, বাট তারপরও এই টাইপের পরিশ্রম করতেছে জাস্ট বিকজ মাই প্যাশন। আমি একটা কথাই বলি, আই এম জাস্ট ফলোয়িং মাই ড্রিম অ্যান্ড ওয়ার্কিং অন মাই প্যাশন। তো এইটাই, আমি জানি না এটা ফিউচার আমাকে কী দিবে। এই যে সামান্য ইউটিউব ভিডিও যেটাই ভিউ হয় 100-200, এটা দিয়ে আমি কী পাবো? কিছুই পাচ্ছি না এখন পর্যন্ত, কিন্তু আমি কিছুই পাচ্ছি না। তো আমি ফিউচারও কিছু পাবো কি না এটার মাধ্যমে, বা আমার কেরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, আমার ইউনিভার্সিটির লাইফে অনেক প্রবলেম হচ্ছে, ইউনিভার্সিটির পড়াশোনায় তোমরা অনেকেই জানো যে ইঞ্জিনিয়ারিংয়ে মারাত্মক রকম পেইন, পড়াশোনায় প্রচুর প্রেশার। তো জানি না আসলে এটার ফিউচার কী, বা ফিউচারে কোথায় নিয়ে যাবে আমাকে, বাট তারপরও করছি যেহেতু প্যাশন। তো এই তো তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম এটা আমার ব্যাপার। আমি ক্লাস মাঝে মাঝে কেন দিই না, কারণ ওই যে ভার্সিটির পেইনের কারণে দিতে পারি না, বাট তারপর আমার ইচ্ছা আছে এটাকে কন্টিনিউ করার, দেখি কী হয়। তো এই হচ্ছে আজকের ক্লাস, দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।